আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এবার এজলাসেও শিশু রামিসা ধর্ষণ ও হত্যায় নিজেকে দোষী স্বীকার করলেন সোহেল রানা। স্ত্রী স্বপ্নার দায় অস্বীকার, কাল যুক্তিতর্ক উপস্থাপন। প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিৎসুই অ্যান্ড কং এর প্রতিনিধি দলের সাক্ষাৎ, বিভিন্ন বিষয়ে আলোচনা, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান। সহসা হচ্ছে না বিএনপির জাতীয় কাউন্সিল, স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ করতে পারেন চেয়ারম্যান তারেক রহমান। আলোচনায় আছেন কয়েকজন সাবেক ছাত্রনেতাও। দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যের আপডেট জানতে চালু হচ্ছে হেলথ স্ক্রিনিং পাইলট প্রকল্প। সব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিগুণ হচ্ছে শয্যা সংখ্যা। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় এজলাসে নিজের পাশাপাশি ডলার নামে এক ব্যক্তিকে দোষী হিসেবে উল্লেখ করলেন আসামি সোহেল রানা। ক্ষমা প্রার্থনার পাশাপাশি স্ত্রী স্বপ্না খাতুনকে নির্দোষ দাবি করেন তিনি। এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত। বেলা 11টার পর ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিনের আদালতে আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু হয়। শুনানির শুরুতে আসামিদের অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান বিচারক। পরে আসামি সোহেল রানা 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিজের দায় স্বীকার করেন। একই সাথে অপরাধী হিসেবে উল্লেখ করেন ডলার নামের এক ব্যক্তির নাম। এ ঘটনায় আসামি স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেন। অভিযোগ গঠনের পর গতকাল একদিনই শেষ হয় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। রামিসার পরিবার, পুলিশ কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট সহ 16 জন সাক্ষ্য দেন। সেখানে রামিসা হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে আসে। সন্তান হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চায় রামিসার পরিবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কং এর একটি প্রতিনিধি দল। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক আস্থা ও পারস্পরিক সহযোগিতার উপর দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের ইপিজেড জাপানি কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান। বৈঠকে মিৎসুই প্রতিনিধি দলের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো বাংলাদেশের বিকশমান অর্থনীতি, বৃহৎ ভোক্তা বাজার ও আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসেবে সম্ভাবনার প্রশংসা করেন। দেশের অর্থনীতি ভঙ্গুর হলেও আসন্ন বাজেটে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিগত সময়ে লুটপাট আর অনিয়মের কারণে অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে। তবে অর্থমন্ত্রীর প্রত্যাশা, বর্তমান সরকারের প্রথম বাজেট ভালো হবে। বাজেটের সুফল যাতে প্রত্যেক নাগরিক ভোগ করতে পারেন সেই চেষ্টা করছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, বিগত সময়ে দেশকে ঋণ নির্ভরতার দিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেটি কমিয়ে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে সরকার। সেই সাথে $1 ট্রিলিয়ন যে অর্থনীতির দিকে যাচ্ছে সরকার, সেটা বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন অর্থমন্ত্রী। সহসা হচ্ছে না ক্ষমতাসীন বিএনপির জাতীয় কাউন্সিল। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির জন্য কাউন্সিল গুরুত্বপূর্ণ, তবে এই মুহূর্তে অগ্রাধিকার তালিকায় সেটি নিচের দিকে রয়েছে। শিগগিরই কাউন্সিল না হলেও দলের স্থায়ী কমিটির শূন্য পদ পূরণে মনোযোগ দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য পদের জন্য আলোচনায় আছেন কয়েকজন সাবেক ছাত্রনেতাও। প্রায় 1 দশক দলীয় কাউন্সিল করেনি বিএনপি। এজন্য বৈরী রাজনৈতিক পরিবেশের প্রসঙ্গ সামনে আনেন নীতি নির্ধারকরা। যদিও গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর পর পর কাউন্সিল করার কথা। বিএনপির সবশেষ কাউন্সিল হয়েছিল 2016 সালের 19 মার্চ। এবার নির্বাচনে জয়ের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলতি বছরই 7ম কাউন্সিলের কথা বলেছিলেন। কিন্তু বছরের মাঝামাঝিতেও কাউন্সিল করার উদ্যোগ দৃশ্যমান নয় বিএনপিতে। 82টি সাংগঠনিক জেলা, কয়েকশো উপজেলা, পৌরসভা ও 4,500-এর বেশি ইউনিয়নের প্রায় 60 ভাগ কমিটি মেয়াদ উত্তীর্ণ। কোথাও কমিটি নেই 1 দশক। কাউন্সিলে এসব কমিটির শীর্ষ নেতারাই হবার কথা কাউন্সিলর। কাউন্সিল নিয়ে আসলে কি ভাবছে বিএনপি? অবশ্য দ্বিতীয় চিন্তাও আছে বিএনপির নীতি নির্ধারকদের কাছে। দলের গতিশীলতা বাড়াতে সহসা রদবদল আসতে পারে স্থায়ী কমিটিতে। স্থায়ী কমিটির 19 পদের মধ্যে এখন আছেন 14 জন। এর মধ্যে অসুস্থতায় জমিরুদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া নিষ্ক্রিয়। শূন্য পদের আলোচনায় আছেন রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমানের মতো সাবেক ছাত্রনেতারা। আছেন আব্দুল মিন্টু, ইসমাইল জবিউল্লাহ, আলতাফ হোসেন চৌধুরীর মতো পেশাজীবী নেতারাও। এছাড়া ভাইস চেয়ারম্যানের 16টি ও উপদেষ্টা 10টি পদ শূন্য। তবে সবকিছু ছাপিয়ে নেতাকর্মীদের চোখ সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে। তারেক রহমান দলের চেয়ারম্যান হওয়ার পর গুরুত্বপূর্ণ এই পদটিও শূন্য। তৃণমূলের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার।
50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে উন্নীত করা হবে 101 শয্যায়। হেলথ স্ক্রিনিং হবে ঘরে ঘরে। এছাড়া নারীদের জন্য 5টি বিশেষায়িত হাসপাতালের পাশাপাশি নির্মাণ করা হবে 5টি শিশু হাসপাতাল। সকালে সচিবালয়ে সব তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে 534টি। এর মধ্যে 100 শয্যা আছে মাত্র 8টিতে, আর 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স 492টি। এই 50 শয্যার হাসপাতালগুলোকে এবার 101 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গণপূর্ত বিভাগ বুধবারই এর নকশা ও অবকাঠামোগত কাজ শুরু করেছে। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য খাতের উন্নয়নে নেয়া পদক্ষেপ সম্পর্কে গণমাধ্যমকে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সুবিধা পৌঁছে দিতে ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু হচ্ছে। প্রাথমিকভাবে দেশের 6 থেকে 10টি উপজেলার একটি করে ইউনিয়নে পরীক্ষামূলক আকারে এই কার্যক্রম শুরু হবে। শ্রীলঙ্কা ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নারীদের চিকিৎসা সেবায় 5টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন আধুনিক ভবন তৈরির কথাও জানানো হয় ব্রিফিংয়ে। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আজ তদন্ত প্রতিবেদন জমা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে এই ঘটনার কারণ অনুসন্ধানে পৃথকভাবে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তরের আরও একটি তদন্ত কমিটি। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে আগামীকাল। এদিকে আদ্দিন হাসপাতালের তদন্ত কমিটি মন্ত্রণালয়ে জমা দিয়েছে তাদের প্রতিবেদন। এদিকে ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলে তথ্য উপাত্ত নিয়েছে রমনা থানা পুলিশ। গেল 27 এপ্রিল হাসপাতালের শিশু ওয়ার্ডে রহস্যজনকভাবে 6 নবজাতকের মৃত্যু হয়। এতে এক শিশুর অভিভাবক বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্তের খাতিরে অনুসন্ধান চালাতে যে হাসপাতালে ভবনেই মেলে একটি ইলেকট্রিক রুটি তৈরির কারখানার সন্ধান। এতে বিস্ময় প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। পরে জানানো হয়, পরিবেশ অধিদপ্তর থেকেই এই বেকারির অনুমোদন দেওয়া হয়েছিল। জ্বালানি তেলের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারিতে 19 ভাগ এবং খুচরাতে 17 থেকে 20 ভাগ বাড়ানো হতে পারে। আজ বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। এর আগে অংশীজনদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ খাতে আয় ব্যয়ের ঘাটতির সাথে সরকারের প্রতিশ্রুত ভর্তুকি সমন্বয় করে দাম বাড়ানোর পরিমাণ ঠিক করা হবে। সরকারি বেসরকারি সব বিদ্যুৎ কেন্দ্র থেকে চুক্তি অনুসারে নির্ধারিত দামে বিদ্যুৎ কিনে নেয় পিডিবি। এরপর পাইকারি দামে 6টি বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে বিক্রি করে। ঘাটতি মেটাতে পিডিবি সরকারের কাছ থেকে ভর্তুকি নেয়। সবশেষ 2024 সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের দাম বাড়ানো হয় নির্বাহী আদেশে। পাইকারি পর্যায়ে 5% ও গ্রাহক পর্যায়ে গড়ে 8% বাড়ে দাম। প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম গড়ে এখন 8 টাকা 95 পয়সা, আর পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিট 7 টাকা 4 পয়সা। এই মুহূর্তে বিইআরসির আনুষ্ঠানিকতার খবর দিয়ে শুরু করি। বিইআরসি আজকে সকাল 11টায় কারিগরি মূল্যায়ন কমিটির যে সভা, সেখানে এরই মধ্যে তারা একটি হার নির্ধারণ করে ফেলেছে এবং